এডিবি আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। তেহরানের ঢাল হয়ে দাঁড়াল হিজবুল্লাহ হুতি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্যে আরেকটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আপোষ নয়, পাল্টা হুঁশিয়ারি ইরানের। ইউক্রেনে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা রাশিয়ার। মুসলিম বিশ্বের জন্য মহাপরিকল্পনা নিয়ে হাজির এরদোয়ান। বেইজিংয়ের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনা নৌযান জব্দ করল জাপান। নীল নদে ফেরি ডুবে ১৫ জনের মৃত্যু, ভিডিও ভাইরাল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। তেহরানের ঢাল হয়ে দাঁড়াল হিজবুল্লাহ হুতি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি। উত্তাল মধ্যপ্রাচ্য, একদিকে ইসরায়েলের রণপ্রস্তুতি, অন্যদিকে ইরানের সমর্থনে প্রতিরোধ যোদ্ধাদের নজিরবিহীন হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ইরানের ওপর আঘাত মানেই পুরো মধ্যপ্রাচ্যে আগ্নেয়গিরির বিস্ফোরণ। কি ঘটছে পর্দার আড়ালে? লেবাননের পাহাড় থেকে হুঙ্কার ছেড়েছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি সাফ জানিয়েছে, ইরানের ওপর যে কোনো হামলার জবাব হবে অকল্পনীয়। হিজবুল্লাহর হাতে থাকা হাজার হাজার নির্ভুল ক্ষেপণাস্ত্র এখন ইসরায়েলের দিকে তাক করা। তারা বুঝিয়ে দিয়েছে, যদি তেলাবিব তেহরানের সীমানা লঙ্ঘন করে, তবে লেবানন সীমান্ত হবে ইসরায়েলের জন্য দোজক। থেমে নেই ইয়েমেনের হুতিরাও। লোহিত সাগরের একচ্ছত্র আতঙ্ক হয়ে ওঠা এই গোষ্ঠীটি সরাসরি ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়েছে। তাদের বার্তা স্পষ্ট, ইসরায়েলকে সাহায্য করতে আসা মার্কিন যুদ্ধজাহাজগুলো হবে হুতিদের সহজ শিকার। শুধু লোহিত সাগর নয়, পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার হুমকি দিয়েছে তারা। সমর বিশ্লেষকদের মতে, ইরান একা নয়, হিজবুল্লাহ, হুতি এবং ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের এই ত্রিভুজ শক্তি ইসরায়েলকে চারপাশ থেকে ঘিরে ফেলার পরিকল্পনা করছে। তেহরান আক্রান্ত হলে এই প্রতিরোধের অক্ষ একযোগে ঝাঁপিয়ে পড়বে, যা হতে পারে আধুনিক বিশ্বের সবচেয়ে বিধ্বংসী আঞ্চলিক সংঘাত। হুমকি আর পাল্টা হুমকিতে কাঁপছে বিশ্ববাজার, বাড়ছে তেলের দাম। শান্তি নাকি সর্বাত্মক যুদ্ধ? কোন পথে যাচ্ছে পৃথিবী? মধ্যপ্রাচ্যে আরেকটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আপোষ নয়, পাল্টা হুঁশিয়ারি ইরানের। নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই কর্মসূচি নিয়ে কোনো ধরনের আলোচনা বা সমঝোতা হবে না। বৃহস্পতিবার ইরানের সর্বোচ্চ নেতার এক উপদেষ্টা এই অবস্থান তুলে ধরেছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে তার এই বক্তব্য প্রচার হয়েছে। এমন এক সময়ে এই ঘোষণা এলো, যখন সংঘাত এড়াতে নতুন দফায় আলোচনার প্রস্তুতি নিচ্ছে তেহরান ও ওয়াশিংটন। এদিকে ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে আরেকটি বিমানবাহী রণতরী মোতায়েনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর ইরনা ও আল জাজিরার। গত সপ্তাহে ওমানে দুই দেশের কূটনীতিকেরা পরোক্ষ আলোচনায় অংশ নিয়েছিলেন। ইসলামী বিপ্লবের ৪৭তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক মিছিলে অংশ নিয়ে আলী শামখানি বলেন, ইসলামী প্রজাতন্ত্রের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে কোনো আলোচনা হতে পারে না। এর আগে গত রবিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও একই সুরে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কখনোই আলোচনার এজেন্ডায় ছিল না। ওয়াশিংটন দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে আলোচনার পরিধি বাড়িয়ে তাতে ক্ষেপণাস্ত্র কর্মসূচিকেও অন্তর্ভুক্ত করতে হবে। ইরান তাদের পারমাণবিক কর্মসূচিতে সীমাবদ্ধতা আনতে রাজি থাকলেও তার বিনিময়ে সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্ত দিয়েছে। তবে পারমাণবিক ইস্যুর সঙ্গে অন্য কোনো বিষয়, যেমন ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে যুক্ত করতে বারবার অস্বীকৃতি জানিয়ে আসছে দেশটি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা যেন কমছেই না। নতুন কোনো সংঘাত এড়ানোর জন্য যদিও দুই দেশের মধ্যে আলোচনা চলছে, তারপরেও হুমকি দিতে ছাড়ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনার দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, ইরান যদি একটি চুক্তিতে না পৌঁছয়, তাহলে যুক্তরাষ্ট্রকে খুব কঠিন কোনো পদক্ষেপ নিতে হবে। ওমানের মধ্যস্থতায় গত সপ্তাহে ইরান যুক্তরাষ্ট্র বৈঠক হয়েছে। সেখানে ইরানের পরমাণু ইস্যু, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর ওপর তেহরানের নিয়ন্ত্রণ এবং ইরানের ওপর পশ্চিমী নিষেধাজ্ঞা নিয়ে দুই পক্ষের মধ্যে পরোক্ষ আলাপ হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তখন কূটনীতিক এই আলাপ চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন। এই আলাপ শুরু হয় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যাপক সেনা মোতায়েনের পর। পরের ধাপে কবে আলোচনা হবে তা জানা যায়নি। প্রধান ধাপের আলোচনা সংঘাত এড়াতে কিছুটা আশার আলো দেখালেও চ্যানেল 12কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমাদের হয় একটি চুক্তিতে পৌঁছতে হবে, নয়তো আমাদের কঠিন কোনো পদক্ষেপ নিতে হবে। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একটি রণতরীর বহর মোতায়েন করা রয়েছে। সেখানে আরেকটি রণতরী মোতায়েনের কথা ভাবছেন চ্যানেল 12কে ট্রাম্প জানিয়েছেন। মার্কিন অফিসারদের তথ্য অনুযায়ী
এশিয়ায় মোতায়েন থাকা ইউএসএস জর্জ ওয়াশিংটন ও যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে মোতায়েন থাকা ইউএসএস এইচডব্লিউ বুশকে মধ্যপ্রাচ্যে আনা হতে পারে, তবে সেগুলো ইরানের কাছাকাছি পৌঁছতে অন্তত 1 সপ্তাহ লাগতে পারে। এছাড়া ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড মোতায়েন করা রয়েছে, সেটিও মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হতে পারে। চলমান উত্তেজনার মধ্যে কাতারের যুক্তরাষ্ট্রের আল উদেইদ ঘাঁটিতেও তৎপরতা শুরু হয়েছে। স্যাটেলাইট থেকে ধারণা করা ছবিতে দেখা গেছে ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে সক্ষম ট্রাকগুলোয় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ভরা হচ্ছে। এর অর্থ হল ইরানের হামলার সময় যেন সেগুলো দ্রুত প্রয়োজন অনুযায়ী স্থানে নেওয়া যায়, অর্থাৎ ওয়াশিংটনও ইরানের হামলার বিষয়টি উড়িয়ে দিচ্ছে না। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের সঙ্গে আলোচনা কিভাবে এগোবে তা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বৃহস্পতিবারের আলোচনায় কোনো সীমা নির্দেশক চুক্তি হয়নি। ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো যায় কিনা তা দেখতে তেহরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনা অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। ওয়াশিংটনের সঙ্গে তেহরানের আলোচনায় ইরানের পরমাণু কর্মসূচির পাশাপাশি দেশটির ক্ষেপণাস্ত্র ভাণ্ডার সীমিত করার বিষয়টিকেও যুক্ত করার জন্য ট্রাম্পকে কূটনীতি সম্প্রসারিত করতে চাপ দেওয়ার আশায় ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী, কিন্তু ট্রাম্প সে ধরনের কোনো প্রতিশ্রুতি দিয়েছেন বলে ইঙ্গিত দেননি ইসরায়েলি প্রধানমন্ত্রী। শুধু বলেছেন ইসরায়েলের নিরাপত্তা স্বার্থ অবশ্যই আমলে নিতে হবে। ইউক্রেনে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা রাশিয়ার। ইউক্রেনে ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। রাজধানী কিয়েভ, ডিনিপ্রো এবং ওডেসা শহরে জ্বালানি ব্যবস্থা লক্ষ্য করে চালানো এ হামলায় কমপক্ষে 7 জন আহত হয়েছে। বৃহস্পতিবার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এক্সের একটি পোস্টে বলেছেন, রাশিয়ার শত শত ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জ্বালানি ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার ফলে মানুষ বিদ্যুৎ, তাপ এবং জল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মেয়র ভিটালি ক্লিৎসকো বলেন, কিয়েভে ব্যাপক হামলায় 2 জন আহত হয়েছেন, বিভিন্ন ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্লিৎসকো টেলিগ্রামে বলেছেন, শহরকে বিভক্তকারী ডিনিপ্রো নদীর উভয় পাশে আবাসিক এবং অনাবাসিক উভয় ভবনেই আঘাত হেনেছে। রয়টার্স প্রত্যক্ষদর্শীরা শহরে বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। আঞ্চলিক গভর্নর ওলেকসান্ডার গাঞ্জা টেলিগ্রামে বলেছেন, দক্ষিণ পূর্ব দিনিপ্রো শহর এবং আশেপাশের জেলায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় একটি শিশু ছেলে এবং একটি 4 বছর বয়সী মেয়ে সহ 4 জন আহত হয়েছেন। কৃষ্ণ সাগরের তীরবর্তী দক্ষিণাঞ্চলীয় শহর ওডেসায় ড্রোন হামলায় 1 জন আহত হয়েছেন। এর ফলে একটি অবকাঠামো এবং একটি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নগরীর সামরিক প্রশাসনের প্রধান সেরহি লাইসাক বলেছেন। লাইসাক আরও বলেছেন, আগুন শহরের একটি বাজারের প্যাভিলিয়নে ছড়িয়ে পড়েছে এবং একটি সুপারমার্কেট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার বলেছেন, ওডেসা জেলায় জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সিবিহা বলেছেন, এই ধরনের প্রতিটি হামলা যুদ্ধের অবসানের লক্ষ্যে শান্তি প্রচেষ্টার ওপর আঘাত। রাশিয়াকে কূটনীতিকে গুরুত্ব সহকারে নিতে এবং উত্তেজনা কমাতে বাধ্য করতে হবে। যুদ্ধ শেষ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রচেষ্টায় ইউক্রেনীয় কর্মকর্তারা আবু ধাবিতে মার্কিন মধ্যস্থতায় রাশিয়ান কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন, কিন্তু এখনও পর্যন্ত আলোচনা ইউক্রেনের পূর্ব দোনেৎস্ক অঞ্চল নিয়ে মতপার্থক্য দূর করতে ব্যর্থ হয়েছে এবং রাশিয়া তীব্র শীতের মধ্যে প্রায়ই ইউক্রেনীয় জ্বালানি স্থাপনাগুলিতে আক্রমণ চালিয়ে যাচ্ছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেন্সকি বুধবার বলেছেন, যুদ্ধ শেষ করতে চাইলে আমেরিকার রাশিয়ার ওপর আরও চাপ প্রয়োগ করা উচিত। মুসলিম বিশ্বের জন্য মহাপরিকল্পনা নিয়ে হাজির এরদোয়ান। মুসলিম বিশ্বের অর্থনৈতিক সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সদস্য দেশগুলির মধ্যে একটি শক্তিশালী ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। ইস্তাম্বুলে আয়োজিত ইসলামী সহযোগিতা সংস্থার পরিবহন মন্ত্রীদের এক সম্মেলনে পাঠানো ভিডিও বার্তায় তিনি এই গুরুত্বারোপ করেন। প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, এশিয়া থেকে আফ্রিকা এবং ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত বিশাল ভৌগোলিক এলাকা জুড়ে মুসলিম দেশগুলির অবস্থান। এই অঞ্চলের প্রাকৃতিক করিডর, গতিশীল তরুণ জনশক্তি এবং দ্রুত বর্ধমান বাজারগুলিকে কৌশলগত শক্তিতে রূপান্তর করতে হলে একটি দক্ষ এবং নির্ভরযোগ্য যোগাযোগ নেটওয়ার্ক অপরিহার্য। তুর্কি প্রেসিডেন্ট বলেন, সদস্য দেশগুলির মধ্যে মহাসড়ক, রেলপথ, সমুদ্র বন্দর এবং বিমানবন্দরগুলির সংযোগ শক্তিশালী হলে তা কেবল বাণিজ্যিক লেনদেনই বাড়াবে না, বরং দেশগুলির মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক মিথস্ক্রিয়াকেও ত্বরান্বিত করবে। নিজের দেশের অবকাঠামোগত উন্নয়নের উদাহরণ
টেনে তিনি বলেন, মারমারে রেল টানেল, ইউরেশিয়া টানেল এবং বড় বড় সেতু নির্মাণের মাধ্যমে তুরস্ক ইতিমধ্যেই বৈশ্বিক বাণিজ্য পথে নিজেদের অবস্থান দৃঢ় করেছে। বিশেষ করে ট্রান্স ক্যাসপিয়ান ইস্ট ওয়েস্ট মিডল করিডর প্রকল্পের মাধ্যমে তুরস্ক ঐতিহাসিক সিল্ক রোডকে মধুনিকাঙ্গিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। এরদোয়ান স্পষ্ট করেন, তুরস্ক এই বিশাল বিনিয়োগগুলিকে কেবল জাতীয় স্বার্থে দেখছে না, তাদের মূল লক্ষ্য হল ওআইসি সদস্য দেশগুলির সাথে সংহতি বাড়ানো এবং যৌথ প্রকল্পের মাধ্যমে আন্তঃসীমান্ত করিডর তৈরি করা। বেইজিংয়ের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনা নৌযান জব্দ করল জাপান। চীনের একটি মাছ ধরা নৌযান জব্দের কথা জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ, যা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়াবে বলে অনেকে আশঙ্কা করছেন। জাপানি কর্তৃপক্ষ বলছে, তারা পরিদর্শনের লক্ষ্যে ওই মাছ ধরা নৌযানটিকে থামতে নির্দেশ দিয়েছিল, কিন্তু ওই নির্দেশ উপেক্ষা করে নৌযানটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তারা সেটি জব্দ করে। সে সময় নৌযানটি ছিল জাপানের নাগাসাকি প্রশাসনিক অঞ্চলের কাছে, বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জলসীমায়। বৃহস্পতিবার তারা নৌযানটির ক্যাপ্টেনকে গ্রেফতার করে বলে জাপানি মৎস্য বিষয়ক সংস্থার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে। মৎস্য বিষয়ক সংস্থার এক পরিদর্শক পরিদর্শনের উদ্দেশ্যে নৌযানটির ক্যাপ্টেনকে থামতে বলেছিল, কিন্তু ওই নৌযান নির্দেশ অমান্য করে ও পালিয়ে যায় বলেছে সংস্থাটি। ২০২২ সালের পর এবারই প্রথম তারা কোনো চীনা মাছ ধরা নৌযান জব্দ করল। জাপানের এ বিবৃতির পাল্টায় চীন এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখায়নি। জব্দের সময় নৌযানে ক্যাপ্টেনসহ মোট ১১ জন ছিল। ক্যাপ্টেন ৪৭ বছরের এক চীনা নাগরিক, বলেছে মৎস্য বিষয়ক সংস্থা। জব্দ নৌযানটি থেকে মাছ ধরায় ব্যবহৃত টাইগার নেট পাওয়া গেছে বলে দাবি কর্তৃপক্ষ ও জাপানি গণমাধ্যমগুলোর। এই ধরনের জাল ব্যবহারে অনেক দেশেই বিধিনিষেধ রয়েছে। এমন এক সময়ে টোকিও এই নৌযান জব্দ করল যখন তাইওয়ান নিয়ে বেইজিংয়ের সঙ্গে তাদের সম্পর্কে ব্যাপক টানাপড়ন চলছে। বেইজিং বল প্রয়োগ করে তাইওয়ান দখলে নিলে টোকিও সামরিক পদক্ষেপ নেবে। নভেম্বরে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির এমন ইঙ্গিতই চীনকে এ দফা ক্রুদ্ধ করে। দিন কয়েক আগের নির্বাচনে তাকাইচি বিপুল ব্যবধানে জেতায় জাপান তাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী শান্তিপূর্ণ অবস্থান থেকে সরে এসে সামরিক খাতে মনোযোগ বাড়াবে বলেই বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন। চীন দীর্ঘদিন ধরেই তাইওয়ানকে তার ভূখণ্ডের অংশ বলে আসছে। জাপানও ১৯৪৫ সাল পর্যন্ত কয়েক দশক দ্বীপটি দখলে রেখেছিল। আপোষে রাজি না হলে মূল ভূখণ্ডের সঙ্গে জুড়তে তাইওয়ানে বল প্রয়োগের হুমকিও আছে বেইজিংয়ের। নভেম্বরে তাকাইচির ওই মন্তব্যকে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় চরম আপত্তিকর আখ্যা দিয়েছিল। বেইজিং টোকিও রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছিল এবং নাগরিকদের জাপানে ভ্রমণ ও পড়তে যাওয়ার বিষয়টি নতুন করে বিবেচনার অনুরোধ করেছিল। এর কারণে অল্প সময়ের মধ্যেই জাপানে চীনা পর্যটকের সংখ্যা অনেক কমে যায়, যা পর্যটন সহ বিভিন্ন খাত সংশ্লিষ্ট জাপানি স্টাউকগুলোকে জোর ধাক্কা দেয়। নীল নদে ফেরি ডুবে ১৫ জনের মৃত্যু, ভিডিও ভাইরাল। উত্তর সুদানে নীল নদে ফেরি ডুবে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। ফেরিটিতে নারী, শিশু ও বয়স্ক মানুষসহ ২৭ জন যাত্রী ছিলেন। বুধবার ১১ ফেব্রুয়ারি এক বিবৃতিতে সুদান ডক্টরস নেটওয়ার্ক এ তথ্য জানায়। সেন্ডি এলাকার তাইবা আল খাওয়াদ ও দেইম আল কারের মধ্যবর্তী এলাকা এ দুর্ঘটনা ঘটে। গ্রুপটি জানায়, এখন পর্যন্ত ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয় ৬ জনকে। নিখোঁজদের সন্ধান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। নদীপথে নৌযান পরিবহনের দুর্বলতা ও মৌলিক সুরক্ষা ব্যবস্থার অভাবের কারণেই এ দুর্ঘটনা ঘটে বলে জানায় সুদান ডক্টরস নেটওয়ার্ক। সেই সাথে প্রাথমিক সময়ে স্থানীয় কর্তৃপক্ষ ও নাগরিক রক্ষা দলের অনুপস্থিতি তুলে ধরে। তারা জানায়, তাৎক্ষণিক প্রতিক্রিয়ার অভাব দুর্যোগের মাত্রা আরও বাড়িয়ে তোলে। উপযুক্ত কর্তৃপক্ষকে বিশেষায়িত উদ্ধারকারী দল এবং সন্ধান ও উদ্ধারকারী সরঞ্জাম প্রেরণের জন্য জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানায় সুদান ডক্টরস নেটওয়ার্ক।